দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সুখবর, আওয়ামী লীগের শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। আরও জানিয়ে দিব বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কার মর্জির ওপর ভর করে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব স্থানীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপিকে রাজধানীতে আবারও ছাত্রলীগের প্রতিবাদ মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব চূড়ান্ত ঘোষণা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, তোলপাড় বাংলাদেশের রাজনীতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দ্রুত দেশে ফেরা হবে শেখ হাসিনাকে, জানালেন ভ্লাদিমির পুতিন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব যুদ্ধের প্রস্তুতি নিলেও কূটনীতির পথ খোলা রাখছে ইরান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান ইস্যুতে চীনের সঙ্গে দ্বন্দ্ব নেই ট্রাম্প, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ধর্মীয় শাসন থেকে সামরিক বলয়ে ঢুকে আরও বিপজ্জনক ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন, অনেকে নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মীর জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল, আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর দলনেত্রী হাসিনা এখন সেই সব মীর জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এই সব মীর জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে। হাসিনা দিল্লিতে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তার দলের কর্মী সমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, তবে জাতীয় রাজনীতিতে দলের তেমন কোনো কর্মসূচি চোখে পড়ছে না। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের বাইরে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। শুধু দেশে ফিরলেই হবে না, দেশে ফিরে তাদের কী কাজ হবে সেটাও তিনি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রধান কাজ মাঠে নামা, সেই সঙ্গে দলের যেসব নেতা জেলে রয়েছেন তাদের হয়ে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশও তিনি দিয়ে রেখেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লীগ নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, কিন্তু লড়তে গেলে দরকার একজন লড়ুকু নেতার। হাসিনা এখনও দিল্লিতে, যদিও তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন, কিন্তু সেটা কবে তা এখন কেউ জানেন না। দল এক প্রকার নেতৃত্বহীন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।
হাসিনা চাইছেন, দলের নেতাকর্মীরা চাইছেন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু লড়তে গেলে তো একজনকে তো নেতৃত্ব দিতে হবে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিলেন সুপ্রিমো হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তিনি রদবদল ঘটাতে চলেছেন। বাতাসে ভাষা গুঞ্জন অনুযায়ী এই পদে বসতে চলেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগে দেখে নেওয়া যাক কে এই মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আওয়ামী লীগারের জন্ম ১৯৮৩-র ২৬শে জুন চট্টগ্রামে। যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সেই পরিবার বাংলাদেশের জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবার আওয়ামী লীগপন্থী। বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৪-এর ১১ই মার্চ থেকে ২০১০-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। মা শাহিদা মহিউদ্দিন এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান। তাকে বড় করে তোলেন সৎ মা হাসিনা মহিউদ্দিন। মুহিবুল হাসান চৌধুরী নফেল পেশায় একজন আইনজীবী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইন ও নৃবিদ্যা নিয়ে স্নাতক হন। ইউনিভার্সিটি অফ ল থেকে স্নাতকোত্তর। পরে লিঙ্কনস ইনের ব্যারিস্টার হিসেবে নিযুক্ত হন। অত্যন্ত প্রাজ্ঞ এই নেতা। দি ইউনিভার্সিটি অফ ল থেকে আইন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে নৃবিদ্যা ও আইন, লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশুনো করেন। এই বাংলার সঙ্গেও তার নারীর যোগ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনেও পড়াশুনো করেন। আবার হাসিনা তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন। প্রথম কারণ তার পাণ্ডিত্য, দ্বিতীয়ত তিনি একটি আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠেছে। বাংলায় যেমন তিনি সাবলীল, সমান সাবলীল ইংরেজিতেও। আন্তর্জাতিক মহলেও তার ভালো যোগাযোগ রয়েছে। আলোচনা চলছে নসরুত হামিদ দীপুকে নিয়েও। তার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। সরকারে থাকাকালীন তিনি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতন হলে তিনি দেশ ছেড়ে পালান। প্রশ্নটা আরও একবার উঠতে শুরু করেছে। এই প্রশ্ন আমাদের সকলের জানা। বাংলাদেশে পূর্বতন তদারকি সরকারের আমলে এই নিয়ে কম চর্চা হয়নি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রশ্নের গুরুত্ব আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। তার কারণ ছিল, দলটিকে নিষিদ্ধ, তাই তারা নির্বাচনে অংশ নেয় কিনা বা তাদের অংশ নিতে দেওয়ার বিষয়ে ইউনূস সরকারের মনের বদল হয় কিনা সেটা অনেকেই দেখতে চেয়েছিলেন। ভোটের দিন যত কাছে এসেছে, আওয়ামী লীগের ব্যাপারে অবৈধ সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট থেকে সুস্পষ্ট হয়েছে। তারা যে আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটযুদ্ধে অংশ নিতে দেবে না, সে ব্যাপারে কারও মনেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। অবৈধ সরকার গিয়েছে। জনতার রায়ে জয়ী হয়েছে বিএনপি। তারা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। যদিও তার এই ক্ষমতায় আসীন হওয়া নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কোনো মহল থেকে বলা হচ্ছে, তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আমেরিকার একটা সক্রিয় ভূমিকা ছিল। তারা চেয়েছিল ক্ষমতার পালাবদল, এবং সেটা যে পুরোপুরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়া, সেই সরকারের পতন, ইউনূসের উত্থান ও পতন, তারেকের ক্ষমতায় আসীন হওয়া, সবকিছুই আসলে মার্কিন লুডোর চাল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সূত্রগুলো বলছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠের রাজনীতিতে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উদ্যোগ। দলটির নেতারা জানিয়েছেন, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, সাংগঠনিক পুনর্গঠন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। বিশেষ করে স্থানীয় ইস্যু যেমন অবকাঠামো উন্নয়ন, সেবা প্রদান এবং জনদুর্ভোগ, এসব বিষয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচন অনেক সময় জাতীয় রাজনীতির জন্য একটি পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে কাজ করে। এখানে ভালো ফল করতে পারলে তা ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে দলের অবস্থানকে শক্তিশালী করতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের সংগঠিত করছে। তারা বলছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ও জনসম্পৃক্ততার কারণে তাদের অবস্থান শক্তিশালী রয়েছে। দলটি আশাবাদী, নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ ভোটারদের মধ্যেও এ নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন, স্থানীয় সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি এসব বিষয়ই ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা গণতান্ত্রিক প্রক্রিয়া
প্রক্রিয়াকে গতিশীল করে। তবে নির্বাচন সুষ্ঠু ও প্রান্তিবন্ত হলে সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। সবশেষে বলা যায়, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সক্রিয়তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীতে আবারও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকেন ছাত্রলীগের কর্মীরা। পরে তারা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করো সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের কারণে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আরোপিত নিষেধাজ্ঞা অযৌক্তিক এবং এটি ছাত্র রাজনীতির স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি সংগঠনের মাঠ পর্যায়ের সক্রিয়তা প্রদর্শনের একটি অংশ। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান জোরালো করতে ছাত্র সংগঠনগুলো রাজপথে সক্রিয় হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে জনদুর্ভোগ বাড়ছে। সবশেষে বলা যায়, রাজধানীতে ছাত্রলীগের এই প্রতিবাদ মিছিল আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, এই কর্মসূচি ভবিষ্যতে কোন দিকে গড়ায় এবং পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসে। দ্রুত দেশে ফিরবেন শেখ হাসিনা, এমন একটি বক্তব্য ভ্লাদিমির পুতিনের নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একটি দেশের রাজনৈতিক নেতার ব্যক্তিগত বা রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধান সরাসরি সময় উল্লেখ করে মন্তব্য করা খুবই অস্বাভাবিক। এ ধরনের বিষয় সাধারণত সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও প্রক্রিয়ার ওপর নির্ভর করে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দলীয় সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তির সৃষ্টি করে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে দেখছে। তাদের মতে, এমন তথ্য প্রচার রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যা নির্ভর করে নিরাপত্তা, রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তিগত কৌশলগত বিবেচনার উপর। তাই নির্দিষ্ট সময় বা নির্দেশ উল্লেখ করে দেওয়া যে কোনো খবরকে সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল দেখা গেছে। অনেকেই জানতে চাইছেন, আদৌ কি এমন কোনো আন্তর্জাতিক বক্তব্য এসেছে, নাকি এটি নিছক গুজব। সবশেষে বলা যায়, পুতিনের নামে প্রচারিত দ্রুত দেশে ফেরা এই দাবিটি এখন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দ্বিমুখী অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরানের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনো ধরনের সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকলেও সংকটের সমাধানে কূটনীতির পথ এখনও বন্ধ করেননি। ইরানি কূটনীতিকদের মতে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, একটি কুচক্রী মহলের উস্কানিতে কোনো ধরনের চোরাবালিতে পা দেওয়া ওয়াশিংটনের জন্য ঠিক হবে না। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইরান। সম্প্রতি ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় উত্তাপ ছড়ালেও ইরান এখন পর্যন্ত এই হামলার দায় নিশ্চিত করেনি, বরং তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। হরমুজ প্রণালীতে চরম উত্তেজনার মধ্যেও একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও বজায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দূরত্ব কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দুই দেশের
দেশের মধ্যে চলমান বৈরিতা কমিয়ে আনতে ইসলামাবাদ এখনও তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা যে কোনো সামরিক উস্কানির কড়া জবাব দিতে প্রস্তুত, কিন্তু প্রথম অগ্রাধিকার হিসেবে বেইজিং সফরের আগে চীনের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা বা কূটনৈতিক সংঘাতের খবর সরাসরি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সংকট ঘিরে চীন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে এমন আলোচনাকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেছেন। মঙ্গলবার ৫ মে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে বেইজিং এখন পর্যন্ত ওয়াশিংটনের কোনো পদক্ষেপের প্রকাশ্যে বিরোধিতা করেনি। তার ভাষায়, প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা যুক্তরাষ্ট্রের জন্য সমস্যার কারণ হবে। আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্চের নির্ধারিত সফর পিছিয়ে মে মাসে নেওয়া হয়। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, আসন্ন এই বৈঠকে ইরান সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক অস্থিরতা ও চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক INSS এর ইরান বিষয়ক গবেষক বেনি সাবতি। তিনি সতর্ক করে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের সব পথ ফুরিয়ে গেছে এবং এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচিত পুনরায় সামরিক শক্তি প্রয়োগ বা যুদ্ধের পথে ফিরে যাওয়া। গবেষক বেনি সাবদি দাবি করেন, প্রতিকূল অবস্থানে থাকা সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের দম্ভ বা অনমনীয় মানসিকতা তাদের কোনো চুক্তিতে পৌঁছাতে দেবে না। তিনি বলেন, ইরানের দম্ভ এখন আকাশচুম্বী, এরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। দিন শেষে ক্ষেপণাস্ত্রগুলো নিজে নিজে ছোটে না, আর পারমাণবিক কর্মসূচিও একা একা চলে না। এগুলো পরিচালনা করছে একদল অশুভ মানুষ যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। সাবদি আরও মন্তব্য করেন যে ইরানের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও জটিল। তার মতে, ইরানের ধর্মীয় শাসন এখন একটি পুরোদস্তুর সামরিক শাসনে পরিণত হয়েছে, যা আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে এই বিশেষজ্ঞ বলেন, ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবতির ভাষ্যমতে, যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় না থাকত এবং ট্রাম্প যদি আলোচনার জন্য কাউকে খুঁজে না বেড়াতেন, তবে আমরা আজ আরও ভালো অবস্থানে থাকতাম। ট্রাম্পের ভুলের কারণে আমাদের বারবার এই সংঘাতের চক্রে পড়তে হচ্ছে।